দাবি দেওয়া, যেটা আমি পূরণ করতে সক্ষম ছিলাম না। সে মনে করতো আমি যেহেতু চলচ্চিত্র জগতের একটি অংশ, আমি যেহেতু নবাগত নায়িকা, সে ভাবতো যে এতগুলো ছবিতে কাজ করছি তাহলে আমার কাছে অনেক টাকা। যেমন আমাদের শাকিব খান সুপারস্টার যে আছে, সে শুনেছে 40 থেকে 50 লক্ষ টাকা প্রত্যেকটা ছবিতে শাকিব খান নেয়। তার আইডিয়া ছিল যে আমি ভাইরাল, এই জন্য হয়তোবা আমাকে পরিচালকরাও হয়তোবা 40-50 লাখ টাকা করে দেয়। আমার কোটি কোটি টাকা আছে, আমার হয়তো অন্যখানে ফ্ল্যাট কেনা আছে, গাড়ি কেনা আছে, এই জিনিসগুলো তার ধারণা ছিল। আর এই জন্যই সে টাকা, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আর সে বিয়ে করেছিল দুটি কারণে। একটি মূল কারণ হচ্ছে টাকা, আমার আবারও বলতে হচ্ছে তার 3টি কারণ ছিল বিয়ে করার। আজ আমি বুঝতে পারছি আপনাদের এই প্রশ্নগুলো শুনে। 1 নম্বর হচ্ছে সে অনেকদিন ধরে গানের সাথে সংযুক্ত না। সে চায় 2023 সালে সে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে সে ভোট করবে এমপি ইলেকশন। সে চাচ্ছিল আমার ফেমটাকে কাজে লাগাইতে। আর দ্বিতীয়ত সে ভাবছিল যে আমি আমাদের সুপারস্টার শাকিব খানের মতো হয়তো প্রত্যেকটা ছবিতে 40 থেকে 50 লাখ টাকা করে নেই। হ্যাঁ, আমার অনেক টাকা আছে। টাকাটা ছিল সেকেন্ড কারণ। থার্ড কারণ হচ্ছে আমাকে ভোট করা, যেটা সে এর আগেও সে অনেক মেয়েকে কলমা পড়ে হোক, যেভাবেই হোক, সে ট্রাপে ফেলিয়ে বিয়ে করেছে। তাছাড়া তো তার একাধিক বিয়ে হওয়ার কথা ছিল না। আশা করি আমার উত্তরটা পেয়েছেন। আপনি এখন কি চান, বা আপনাদের দুজনের সম্পর্কটা এখন কোন অবস্থায় আছে? আমার কথা শেষ হয়নি। একবারও কেউ আপনারা বলেন নেই আমি কেমন আছি। না, এটা হচ্ছে ওসিসি রিপোর্ট, ছাড়পত্র। ওসিসি নট এ জোক। ছিলাম, আমি কেমন আছি, আমি কতখানি অসুস্থ, আমি আজকে কেন তার নামে মামলা করতে বাধ্য হয়েছি বনানী থানায়, সেটা আপনারা সবাই বনানী থানায় যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। আমার পাশে আমার অ্যাডভোকেট, আমার ভাই, আপনি জিজ্ঞেস করেন, সে সব উত্তর দিবে। আমার উকিল, সাংবাদিক ভাইরা সবাই ডিসিশন সবাই দেখতে পারবে যে আমার চাওয়াটা কি। আমি এক জায়গায় বলেছিলাম মামলা করার আগে, যখন আমি মেডিকেলে ভর্তি ছিলাম, আমি নুন খেয়েও তার সাথে সংসার করতে চাই। কোনো মেয়ে চাবে না তার সংসারটা ভাঙুক। সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না, আমার পাস্ট ছিল। প্রত্যেকটা মেয়ের পাস্ট আছে। সে পাস্ট জেনে শুনে আমাকে বিয়ে করছে। আমি চাই আগে তার শাস্তি হোক, তারপরে সংসার। কিন্তু ওই মুহূর্তে আমি চাইতাম তার সাথে আমার সংসারটা হোক। আমাকে সে অকথ্য ভাষায় সবসময় গালিগালাজ করতো, আমি নায়িকা, এটা আমার দোষ। এটা দেখেই তো সে আমাকে বিয়ে করেছিল। গণমাধ্যমে অনেকখানে আমি দেখেছি নায়িকাদের বিয়ে নিয়ে অনেক কথাবার্তা হয়। সব নায়িকা বা সব মেয়ে, ধরেন একজন প্রস্টিটিউটও চাবে না তার সংসারটা ভাঙুক। কোনো মেয়ে চাবে না তার সংসারটা ভাঙুক। আমি সংসার করার ভাঙার চিন্তা করলে 1 মাসের মধ্যে আজকে এখানে আসতাম না। এই যে আমার হাতে মেডিকেলের সার্টিফিকেট, আমি মেডিকেলে যেতাম না, থানায় যেয়ে মামলা করতাম না। ইভেন আমি কালকে থানায় ছিলাম, সে আমাকে মেসেজে গালিগালাজ করছিল পুলিশ কর্মকর্তাদের সামনে। তারা প্রত্যেকটা স্ক্রিনশট, প্রত্যেকটা তার মেসেজ দেখেছে। সে নিজেকে যদি চালাক মনে করে হোয়াটসঅ্যাপ থেকে তার নাম্বার চেঞ্জ করে দেয়, কোনো সম্ভাবনাই নাই তার বাঁচার। কারণ ওই মুহূর্তে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার সামনে ছিল। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ দেখেছে সে আমার চরিত্র নিয়ে কিভাবে কথা বলেছে, আমাকে কিভাবে হুমকি ধামকি দিচ্ছে। উনি এক কথায় উনি আমার বাসার বুয়া, আমার আম্মুর অবর্তমানে। উনি আমার বাসায় রান্না বান্না করে। উনি সব বাকিটা সেদিনের ডিটেলসে সকালে ঘটনাটা বলবে। পাশে আছে হিমেল, ও ফটোগ্রাফার, আমার বিয়ের ফটোগ্রাফি করেছে। যেহেতু আপনারা বলেছেন যে ফাঁসিয়ে বিয়ে করেছি, যেহেতু ও ফটোগ্রাফার, ওর এক্সপ্রেশন, ওর কথা বা ওর কাহিনী সব বলতে পারবে। এই লোকগুলো তো সাজানো না। আমার অ্যাডভোকেটের কাছে বাকিটা শুনে নেন। আমার এই মুহূর্তে আর কিছু বলার নেই। আমি শেষে হয়তোবা আর কিছু কথা, মায়ের কথা, জড়াই কথা আসছে যে আমার মা তাকে ফাঁসিয়ে আমার সাথে বিয়ে দিয়েছে। এটা একদমই ভুল। কারণ সে এয়ারপোর্ট থেকে আমার মাকে নিজে স্ব-ইচ্ছায় আমি জানি না সে গাড়ি কোথায় পেয়েছে। সে বিভিন্ন মাফিয়াদের সাথে অতপ্রতভাবে জড়িত। হ্যাঁ, সে বিভিন্ন মাফিয়াদের সাথে অতপ্রতভাবে জড়িত। তার কয়েকটি গাড়ি সে ইউজ করে, যেগুলো আমার মনে হয় অনুমোদন ছাড়া। ফ্ল্যাগ স্টান ইউজ করে, 2.5 কোটি টাকা দামের একটি নেশান পেট্রোলে, এয়ারপোর্টের সিসি ক্যামেরা ফুটেজ
আপনারা চেক করলে দেখতে পারবেন আমার মা রংপুর থেকে মানে সৈয়দপুর থেকে ফ্লাইটে আমার হলুদের দিন আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে আসে। আমার মা হলুদের দিন পর্যন্ত জানতো না আমার বিয়ে হচ্ছে। আমার মাকে নিয়ে কথা বলা হচ্ছে এখানে। আমার বাবা মারা গেছে 2021 সালের জুলাই মাসে। আমি এমনি অনেক ট্রমার মধ্যে আছি। আমি যে এতিম এই জিনিসটা সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে, আমার টাকা হাতানোর জন্য, কিন্তু আমার এত টাকা নাই। সে 2.5-3 কোটি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন। আমার ম্যানেজারকে জিজ্ঞেস করে জানতে পারবেন। সে বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি নিয়ে আসতো, আমার বাসায় এসে গ্যারেজে রাখতো। তার গাড়ির কোনো হিসাব ছিল না। তাকে জিজ্ঞেস করেন সে কোন মাফিয়াদের সাথে উঠা বসা করে। সে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে সে তলে তলে সন্ত্রাসীদের সাথে অতপ্রতভাবে জড়িত। তার ছোট ভাই আলামিন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের বর্তমান প্রেসিডেন্ট, সেও সন্ত্রাস। আমি একটা ভুল ইনফরমেশন দিচ্ছি না, আপনারা সিসি ক্যামেরার ফুটেজ চেক করেন। আমার মাকে নিয়ে কথা বলা হচ্ছে। আমার মা মারা গেলে আমি দুনিয়ার মধ্যে একা হয়ে যাব। আমি কি আমার মাকে হারাবো? আমার মার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে, অথচ আমার ফোন রেকর্ড শুনলে জানতে পারবেন আমার মা হলুদ বিয়ে সম্বন্ধে কিচ্ছু জানতো না। আমি হলুদের দিন আমার মাকে কথা দিয়েছিলাম যে বিয়ের আগে একবার হলো জানাবো, যেহেতু আমার বাবা নাই এই জন্য আমি জানিয়েছি। ইলিয়াস সেই 2.5 কোটি টাকা দামের গাড়ি, যেটার মধ্যে ফ্ল্যাগ স্টার লাগানো, নিশান পেট্রোল, ইলিয়াসের ড্রাইভিং লাইসেন্স আমার কাছে আছে। সে বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি ইউজ করে। সেটা নিয়ে এয়ারপোর্টে আমি সহ গিয়েছিলাম আমার মাকে আনতে। একটা ছেলেকে যদি জোর করে বিয়ে করা হয়, সে নিজের স্ব ইচ্ছায় গাড়ি চালিয়ে কেন হচ্ছে আপনার আমার মাকে এয়ারপোর্টে আনতে গেল? এয়ারপোর্ট একটা আইনগত দিক থেকে একটা সংরক্ষিত জায়গা। সে কেন বললো না হেল্প মি? এই মেয়ে আমাকে ফাঁসিয়ে বিয়ে করছে। আজ আমার হলুদ। সে নাম করা একটি পার্লার, বন্ধাই বিউটি পার্লার, যেটা ওনার কামরুল ভাই, সেখানে সে গিয়েছে। কামরুল ভাইয়ের কাছে যে সে ফেসিয়াল করেছে, আমিও ছিলাম তার সাথে। তার চুল সেট করেছে হলুদে সাজার জন্য। যে ছেলে বলে আমি হাসি নাই, সে ছেলে হলুদে রেডি হওয়ার জন্য, হলুদের পাঞ্জাবি পরে পোস্ট দিয়ে ছবি তোলার জন্য সে পার্লারে কেন যাবে? ওয়াই? সিসি ক্যামেরা চেক করেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রশাসনের প্রত্যেকটা ভাই ব্রাদার আমাকে আশ্বাস দিয়েছে আমি বিচার পাবো, কারণ আমার কাছে ইনাফ লিগ্যালিটি আছে, ইনাফ প্রুফ আছে। ওর কাছে কোনো প্রুফ নেই। আমি একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে আমি মাপ চাচ্ছি। জানেন আপনারা, ও মারতো বলে ও মেরে আমাকে বলতো সংসার করবো না তোর সাথে। আমি সব ভুল নিজের ঘাড়ে নিতাম, নিয়ে বলতাম ভুল হয়েছে, সংসারটা ছেড়ে যায় না। এই সংসারটা আমার খুব মানে স্বপ্ন নিয়ে সাজানো। আমি চাই আমার সংসারটা না ভাঙুক। প্রত্যেকটা মিডিয়ার মেয়েকে বাজে বলা হয়, প্রত্যেকটা নায়িকা কিছু ঘর ভাসতে বলা হয় যে প্রস্টিটিউট। আমি প্রমাণ দিতে চাই যে আমি সংসার করতে পারি, আমার সংসারটা ভেঙো না। আমি ওখানে আগুতে করছিলাম, সে আমার উপরে দোষ চাপাই রেকর্ডিং করছিল। আমাকে সে সামাজিক, শারীরিক, মানসিকভাবে সে প্রত্যেকটা জায়গায় আমাকে হেয় প্রতিপন্ন করছে। আমি এর বিচার আল্লাহ দরবারে দিছি, গণমাধ্যমকে দিলাম, পাবলিককে দিলাম, যে আমি শুধু প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার জন্য আজকে আসছি। আপনারা যার যেটা প্রশ্ন করেন আমার কোনো সমস্যা নাই। সে যদি এত ভালো স্বামী হতো, সে ঘুমের ওষুধ খাওয়ায় আমাকে ফলায় রেখে যাইতো না। এটা রেকর্ড আছে আমার কাছে। আমার চাচাতো ভাইকে সে ফোন দিছে, দিয়ে বলছে তোমার বোন ঘুমের ওষুধ খাইছে, তুমি ওর কাছে যাও, তুমি আমার স্বামী। আমি যত খারাপ হই তোমার রাইট ছিল যে আমাকে না ফেলায় যাওয়া। আমি যদি অসুস্থ হয়ে থাকি আমাকে হসপিটালে ভর্তি করানো, আমাকে একটা বুয়ার উপরে তুমি কিভাবে ফেলায় রেখে যেতে পারো? যেন তুমি এই গরিব মানুষটাকে ফাঁসাইতে পারো। এই মানুষটা আমার রান্না করে, আমি সুবা নিজে বলতেছি, ও আমার বাসা থেকে কোনোদিন 1 টাকা নেয় নাই। আমার বাসায় অনেক সময় অনেক সোনার জিনিস পড়ে থাকতো, আমি কখনো এমন হয় নাই যে সে নিয়ে চলে গেছে, তাহলে সে আমার সাথে এতদিন থাকতে পারতো না। যখন ও এই কাজ করে চলে গেছে আমি স্বাভাবিক হয়েছি, আলমারির মধ্যে কিছু পাই না, আমি ধরছিলাম ওকে, আমি ওকে বকা দিচ্ছি। ও আমার পা ধরে বলছে যে ম্যাডাম এতদিন ধরে আসি, আজকে আপনার স্বামীর আপনি নাম বলতেছেন না, আপনার স্বামীর দোষ দিচ্ছেন না, অথচ আপনার স্বামী আপনাকে মেরে টেনে ঘুমের ওষুধ খাওয়া পালায় রেখে চলে গেছে।
আমি বুঝছি সে গরিব মানুষকে নিয়ে খেলতে যাচ্ছে, সে এগুলো নিয়ে ঠিক আছে ব্লেম তার উপরে দেওয়ার জন্যই সে আমাকে ঘুমের মধ্যে ঘুমের ওষুধ খাওয়াই ফেলায়, জিনিসপত্র নিয়ে গেছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে, সে ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেছে এখান থেকে। ইভেন সে স্বীকারোক্তি দিয়েছে সে আমার কাছ থেকে চেন নিয়েছে, আংটি নিয়েছে, সেগুলো ফিরাই দিবে, কিন্তু ঘড়ি আর বিয়ের গয়না যেগুলো ছিল এগুলোর কথা সে স্বীকার করে নাই। আশা করি আপনারা সবাই আমার উত্তরগুলো পেয়েছেন। আমি এর বিচার চাই সংসার পরে, যেহেতু সে আমাকে বউ হিসেবে ট্রিট করে না, সে আমার চরিত্র নিয়ে কথা বলে, যেখানে আমি এতিম আমার মাকে নিয়ে অসুস্থ মাকে নিয়ে কথা বলে। আমি আর বিচার আগে চাই, সংসার হবে কি হবে না এখন এখানে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে বিচারের। আমার পুরা যত ফ্যামিলি মেম্বাররা ছিল প্রত্যেকটা মানুষের সে এখন তাদেরকে নিয়ে কথা বলতেছে, সে বলছে তোর 14 গোষ্ঠীকে মামলা দিব, মামলা সবারই, আইন সবারই। যদি এগুলো কি সে পলিটিক্যালি কোনো পাওয়ার এসে করতে যাচ্ছে কারো ছত্রছায়ায়? তার ছোট ভাই আলামিন জেলা ছাত্রলীগের ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট, ওর ভয় সে সবসময় আমাকে দেখাইতো। আলামিন ইলিয়াসের ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বিভিন্ন সময় আমাকে রুটি বেশা খানকি যাতা করে আমাকে বলতো, আমাকে কখনো ভাবির পরিচয় দেয়নি ওরা, কারণ ওর ভাই এগুলোরই বিজনেস করে, মেয়েদেরকে নিয়ে খেলে, এটাই হলো বিষয়। আর ইলিয়াসের যে ফাউন্ডেশনটা আছে স্টেজ ফর ইউথ, এটা শুধু ইলিয়াস শুধু নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সে এই ফাউন্ডেশনটা তৈরি করেছে। সে আমাকে বলেছে দুইবার এই ফাউন্ডেশনে প্রোগ্রাম করেছি, আমি অনেক টাকা করে পেয়েছি, এই টাকাগুলো একটাও ফাউন্ডেশনের কাছে লাগানো হয় নাই। তার যে ছবিগুলো দেখেন এগুলো সব ফলস, সে এগুলা জাস্ট নাম ভাঙায় চলে, এটাই তার বিজনেস। সে মেয়েদেরকে এইভাবে বিয়ের নাম বলে ইউজ করে, আর হচ্ছে এই ফাউন্ডেশনের নাম বলে সে হচ্ছে পাওয়ার দেখায় বেড়ায়, বিভিন্ন হচ্ছে মন্ত্রী মিনিস্টারের নাম ভাঙায় চলে, এগুলো সব মিথ্যা। আমি তার ওয়াইফ, আমি তার এগুলো আমি সব তার, আমি বলেছিলাম আমি মুখোশ, আমি রূপ প্রকাশ করব। আমি প্রশাসনের এবং আইনের এবং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সে একদম ফলস একটা মানুষ। তার হচ্ছে ব্যাপারগুলো আপনারা প্লিজ একটু দেখেন। আর গাড়ির বিষয়গুলো, সে 7-8টা গাড়ি ইউজ করে। হ্যাঁ, এই গাড়িগুলো কি ওনার নিজস্ব, আপনি জানেন কি? আমার জানা নেই, সেটা জানার দায়িত্ব আইনের, প্রশাসনের এবং আপনাদের। আপনারা চাইলে অনেক। আপনি কি কখনো তার বাসায় গিয়েছেন? সে তো অনেকবার আপনার বাসায় এসেছে, আপনি সেটাই জানতে চাই পরিবার তার বাসায় গিয়েছেন কিনা, পরিবারের সাথে কোনো ইয়ে আছে কিনা? আমাকে ক্লিয়ার করতে দেন। শান্তিনগরের যে বাসা, সে বাসার অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি জানতাম সেই বাসাটা হচ্ছে ভাড়া নিয়েছে করিনের বাবা। আচ্ছা, করিনের বাবার ছিল, তার কাজই এটা শ্বশুর বাসায় থাকা। সে শান্তিনগরে করিনদের বাসায় থাকতো, তার নিজস্ব যদি বাসা থাকতো তাহলে আমি যেতাম। যেহেতু আমি যেহেতু মানে ইলিয়াসের ওয়াইফ, তাহলে আমি তো অবশ্যই করিনদের বাসায় যেতে পারি না। যেতে পারি কি? আমি কি যেতে পারি করিনের বাসায়? অবশ্যই না। আচ্ছা, ইলিয়াস বলেছে করিনের সাথে আপনার কথা হয়েছে, করিনের সাথে আপনি মধ্যস্থতাকারী হিসেবে করিনকে আপনি ওনার বিষয়ে বিরুদ্ধে বলেছেন, আবার ইলিয়াসকে করিনের বিরুদ্ধে বলেছেন, এই ঘটনাও কি সত্যি? আমার করিনের সাথে কথা বলার প্রত্যেকটা রেকর্ড আছে। আমি করিনের সাথে কথা বলি নাই। করিন যখন জানতে পারে তার স্বামীর সাথে আমার সম্পর্ক, তখন করিনের মা সুকন্যা দীপা এবং করিন সুইডেন থেকে আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে। এর একটি সাক্ষী হচ্ছে রবিন ইসলাম, মিউজিক ডিরেক্টর। তারা যোগাযোগ করে বলে সুভা এখন কক্সবাজারে এই মুহূর্তে, এটা হচ্ছে নভেম্বর মাস ছিল, এই মুহূর্তে ইলিয়াসের সাথে আছে একই হোটেলে। আমি কক্সবাজারে গ্রেস কক্সে উঠেছিলাম ইলিয়াসের সাথে। আপনারা ওখানকার সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখতে পারবেন। ওই মুহূর্তে সুকন্যা দীপা এবং করিন আমার সাথে যোগাযোগ করে। পরবর্তীতে আমি ইলিয়াসের চাপে কোনো কিছু বলার সাহস পাই না। ঢাকায় এসে আমি করিন এবং করিনের মায়ের সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার করি, এবং করিন আর করিনের মা আমাকে এতটুকুই বোঝানোর জন্য বলে যে যাকে বিয়ে করেছো বা যাকে বিয়ে করবা, একদিন তুমি পস্তাবা, একদিনে ওর রূপ তোমার দ্বারাই প্রকাশ হবে। এখনো সময় আছে, তুমি গণমাধ্যমকে সবকিছু বলে দাও, না হলে পরবর্তীতে তুমি পস্তাবা। তখন আমি বলি যে হচ্ছে আমি রেকর্ড করে রাখবো, যদি ভয় ভবিষ্যতে সে আমাকে শারীরিক মানসিক নির্যাতন করে আপনার মেয়ের মতো বা করিনের মতো, আমি এর জন্য মুখ খুলতে বাধ্য হব। আমি এই জন্য করিনের কথাগুলো রেকর্ড করে রাখি, করিনের মায়ের কথাগুলো রেকর্ড করে রাখি। অনেক রেকর্ডিং আছে আমার কাছে, যেগুলো ইলিয়াসের কথাও আছে করিনদের বিরুদ্ধে। ও নিজেই করিনের মায়ের বিরুদ্ধে কথা বলছিল, করিনের মায়ের রেকর্ড ইতিমধ্যে ভাইরাল। তাহলে বলুন আমি ওদের দুইজনের মাঝখানে কিভাবে কাবাবে হাড্ডি হলাম? আমাকে আনসার দেন। আচ্ছা, এখানে আনসারের বিষয় না, আপনি ইমোশনাল হচ্ছেন, আপনি আসলে একজন নারীর ক্ষেত্রে এই বিষয়টা হওয়াই স্বাভাবিক। আমার কি হওয়া স্বাভাবিক না? আমি ওসিসি থেকে আসছি। ওসিসি একটা জোক না ভাইয়া, বলেন না ওসিসি কি?
বছরের বাচ্চা যে রেপ হয়ে আসছে সেই ইউনিটে আমি ছিলাম, তাহলে আমি কতটুকু অসুস্থ ছিলাম? আমাকে কেন ভর্তি করলো ঢাকা মেডিকেল? এটা কি যোগ? এটা কি যোগ? একটা সেভেনে পড়া মেয়ে রেপ হয়ে আসছে, আমি তার পাশের বেডে ছিলাম, এটা কি যোগ? আমাদের এক গণমাধ্যমের দুইজন কর্মী, আমি যদি ভর্তি হয়েছি সাক্ষী স্বরূপ, আমি তাকে নিয়ে গিয়েছিলাম। আমি বলেছি ভাইয়া মেডিকেলে ভর্তি হচ্ছে, একটু আসেন, হয়তো বা এই মেডিকেলের রিপোর্টগুলো হয়তো ফলস হয়ে যাবে, কারণ ইলিয়াসের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সে আওয়ামী লীগের ছত্রছায়া চলে, আওয়ামী লীগের নাম ভাঙায়, হয়তো আমার মেডিকেলের কাগজটাও চেঞ্জ হবে। একটু আপনারা আসেন আমার সাথে, আমি ভর্তি হবো হসপিটালে। এটা কি মিথ্যা? ঢাকা মেডিকেল কি মিথ্যা? বনানী থানার প্রত্যেকটা মানুষ কি মিথ্যা? এই মানে আমার বাসার কাজের মহিলা মিথ্যা, ফটোগ্রাফার মিথ্যা? আমি মিথ্যা বলছি না, এটা কোর্ট প্রমাণ করবে। আজ যদি আমি চুপ থাকতাম, আজ যদি আমি মামলা না দিতাম, আপনারা আমার গায়ে আরো অনেক কাদা ছুটতেন, আমি জানি। দলীয় কোনো চাপ আছে কি? কোনো এখন পর্যন্ত কোনো দলীয় কেউ ফোন করেছে বা এরকম কোনো চাপে কি আপনি আছেন? সাম্প্রতিক আমাকে দলীয় কেউ চাপ দেয়নি, যা বলার ইলিয়াস এবং তার ছোট ভাই বলেছে। এবং করিন, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, করিনকে আমি 2 মাস আগেই বলেছিলাম ইলিয়াসের সাথে এই সম্পর্ক, তখন সেও আমার কথা রেকর্ড করেছিল, আমিও তার কথা রেকর্ড করেছিলাম প্রয়োজনের আপনাদেরকে দেওয়ার জন্য। কিন্তু করিন আমাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন এবং সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করছে, করিন সুইডেন থেকে। আমি এর বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছি, এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, প্রকাশ করব। হ্যাঁ, আমি বুঝতে পারছি না যে করিনের সাথে কথা বলার পরেও কেন আমার মা নিয়ে কথা বলছে। আমি তোর ভালোর জন্য এই কথাগুলো বলেছিলাম, আমি তো ওদেরও ভালো চেয়েছিলাম, মনে করেছিলাম আমার মতো ওরাও ভিক্টিম। আমি আর কিভাবে বুঝাবো একটু বলেন না? আমার কাকাটাও তো ইলিয়াসের কাছে অ্যাক্টিং মনে হয়। সে আমাকে বলে কি আমি নাকি 3rd গ্রেডের নায়িকা। এটাই শুনতে চাই, নায়িকা দেখলে কেন যেত কথা বেশি হয়, এই কাজ তো অন্যরাও করে। আমি বলি আমার 20 সালে আমার স্টার্টিং হয় ক্যারিয়ারের সিনেমা জগতে। তার আগে আমি রেডিওতে গান গাইতাম, আপনারা খুঁজলে জানতে পারবেন। আমার গাওয়া মিউজিক ভিডিও আছে, ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন, সঙ্গীতের চ্যানেল থেকে। আর হচ্ছে আমি মডেলিং করেছি। ওর সাথে ওই আমার ফটোগ্রাফার, ওর সাথে আমি আমাদের যে যারা ব্র্যান্ড আছে নাম করা, যারা ব্রাইডাল কালেকশনের মধ্যে কাজ করেছি, প্রেম কালেকশনের কাজ করেছি, আর অন্যান্য ব্র্যান্ডিং এর আমি কাজ করেছি। আমি হচ্ছে নাটক করেছি জাহিদ হাসানের সাথে। যদি আমি খারাপ মেয়ে হতাম, 3rd গ্রেডের হইতাম, আমি 3rd ক্লাস হইতাম, প্রস্টিটিউট হইতাম, আমার সাথে কি জাহিদ হাসানের মতো এত বড় একটা মানুষ কাজ করতো? আবার প্রশ্ন আপনাদের কাছে, একটু শুনতে চাই। আমার ছবি বসন্ত বিকাল রিলিজ, সেটা ডাবিং হচ্ছে, আমাকে ডাবিং এ পর্যন্ত যেতে দেয় না ইলিয়াস, আর ডাবিং পর্যন্ত যেতে দেয় না। আমার ডিরেক্টর রফিক সিকদারের কাছে সাক্ষাৎকার নিলে জানতে পারবেন, আমি ডাবিং বাদ দিয়ে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি। আমি ডাবিং এ গিয়ে যেতাম ভীষণই এবং ফোকাসে, সেখানে এসে ইলিয়াস আমাকে গাড়ি দিয়ে নিয়ে যাতায়াত করতো। সে ওখানে বসে থাকতো, আমাকে পাহারা দিত যেন আমি কারোর সাথে কোনো কিছু না করি। সে আমাকে অলওয়েজ সন্দেহ করতো, গালিগালাজ করতো, আমাকে প্রস্টিটিউট বলতো। সে মনে করেছিল আমার অনেক টাকা, এই জন্য বিয়ে করেছিল। যখন সে বিয়ের পর দেখতে পারলো আমার কাছে কোনো টাকা নাই, আমাকে সে ছেড়ে দেওয়ার হুমকি ধামকি দিত, আর বিভিন্নভাবে আমাকে নির্যাতন করতো। আমি এই জন্য আইনের আশ্রয় নিয়েছি। আমার আর আপনাদেরকে কোনো কিছু বোঝানোর দরকার নাই, যা প্রমাণ আমি কোর্টে করবো। হ্যাঁ।